টপিকটা পুরোটাই হচ্ছে ফাজি লজিক। ফাজি লজিক জিনিসটা কি, এটার মধ্যে কিভাবে কি হ্যান্ডেল করে, এন্ড ফাজি লজিকের ম্যাথ আসলে কি টাইপের ম্যাথ আসবে আর ম্যাথটা কিভাবে করতে হবে, এটা নিয়েই হচ্ছে আজকের পুরো ক্লাস। তো সবার ফার্স্টে দেখি ফাজি লজিক জিনিসটা কি। তো আমাদের কম্পিউটার খালি জিরো বোঝে আর ওয়ান বোঝে, তাই না? সবসময় বাইনারি ভ্যালু কিন্তু ও বুঝে, যে আইদার তুমি এটা করছো নাহলে তুমি এটা করো নাই। ফর এক্সাম্পল, সেদিন জিজ্ঞেস করছেন আপনারা খাইছেন কিনা বা টায়ার্ড আছেন কিনা। তো এটার অ্যান্সার ইন জেনারিক ওয়ে হয় টায়ার্ড আছি নাইলে টায়ার্ড নাই। কিন্তু যদি কেউ এটা মিড পয়েন্টে আনতে চায় যে একটু একটু টায়ার্ড আছি কিন্তু তাও এনার্জি আছে, আমি ক্লাস করতে পারবো, এই ব্যাপারটা আমি হিউম্যান আকারে তো বুঝতেছি, কিন্তু আমি মেশিনটার মধ্যে এই জিনিসটা কিভাবে ঢুকাবো? যে আমি যদি ফুললি 0% অথবা 100%-এ না গিয়ে 62% পর্যন্ত আনতে চাই, সেই জিনিসটা আমি মেশিনকে কিভাবে বোঝাবো যে আমি হালকা একটু ক্ষুধায় আছি, হালকা একটু ভরা পেটে আছি? এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের আসছে ফাজি লজিক। তো ফাজি লজিক বেসিক্যালি আমাদের এই যে বিভিন্ন আনসার্টেনটি, এই যে ক্ষুধা আছে আবার ক্ষুধা নাইও, এটা কিন্তু আমাদের একটা আনসার্টেনটি। ম্যাথমেটিক্যালের ভাষায় আর কি এটা একটা আনসার্টেনটি। তো এই যে আনসার্টেনটি, এইটা আর কি আমাদের ফাজি লজিক কম্পিউটারকে বুঝায় দেয়। তো এইটাকে বেসিক্যালি বলে ডিগ্রি। ফর এক্সাম্পল ধরেন, একটা minute। হ্যাঁ, এই গ্রাফটা যদি আপনারা দেখেন, এখানে আমরা বলছিলাম যে 150 থেকে 170-এর মধ্যে হলে যে কোনো একটা মানুষকে আমরা বলবো শর্ট, 170 থেকে 180-এর মধ্যে হলে সেই মানুষটাকে আমরা বলবো অ্যাভারেজ, আর 180 থেকে 210-এর মধ্যে হলে সেই মানুষটাকে আমরা বলতেছি টল। এখন সাপোজ 169, এই অবস্থায় ভ্যালুটা এই চেহারা এই ছবিতে কিন্তু অ্যাকচুয়ালি সে শর্টের ক্যাটাগরিতে পড়ে যায়। ফর এক্সাম্পল, আমার অ্যাকচুয়ালি হাইট কিন্তু 5 ফুট 3.9 সামথিং সামথিং ইঞ্চ। তো আমাকে যদি কেউ বলে তোমার তো 5 ফুট 3 ইঞ্চ, তুমি তো শর্ট, তাহলে কিন্তু আমার খুব অস্বস্তি লাগে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা গিয়ে 5 ফুট 4 ইঞ্চেই হয়। বাট আমাকে যদি কেউ ওভাবে বলে, তাহলে সেটা আমার নিজের ইগোতে লাগবে না? এই যে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি তার ভ্যালু দেখে যদি আমরা কম্পিউটারকে দিই, তাহলে ও বলবে তো শর্টে। কিন্তু চোখের ভাষায় রেশনাল যদি আমরা হিউম্যান হিসেবে চিন্তা করি, সে কিন্তু 5 ফুট 4-এর ক্যাটাগরিতে পড়ে, 5 ফুট 3-এর ক্যাটাগরিতে সে পড়ে না। এই যে এই জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে আমাদের ফাজি লজিক দিয়ে ডিটেইলে বোঝানো যায়। কিভাবে বোঝানো যায় দেখেন, যদি আমরা ফাজি লজিকের চিন্তা ভাবনায় রাখি, তাহলে 159 পজিশনের মানুষটা ম্যাক্সিমাম অ্যাভারেজের মধ্যে পড়ে যায়, কিন্তু অল্প একটু সে শর্টের মধ্যেও পড়ে যায়। এই যে এই অল্প একটু শর্টের মধ্যে পড়ে বাট ম্যাক্সিমাম সে অ্যাভারেজের মধ্যেই পড়ে যায়, এই ব্যাপারটা ফাজি লজিকের ম্যাথ দিয়ে আমরা আর কি বের করি। তো সেটা কিভাবে বের করি? সেটা বের করি হচ্ছে এই যে আমাদের যে নর্মালি যখন আমরা কোনো গ্রাফ করি কনভেনশনাল ওয়েতে 0 আর 1 এরকম দিই, তখন কিন্তু আমাদের গ্রাফগুলো দেখবেন সবসময় স্ট্রেট লাইনের হয়, এই যে 170 থেকে একদম স্ট্রেট, 180 থেকে একদম স্ট্রেট। কিন্তু ফাজি লজিকের ক্ষেত্রে আমাদের গ্রাফটা একটু তেরা বেঁকা হয়, একটা কার্ভ হয়। কার্ভটা দিয়ে বোঝায় ধীরে ধীরে সে বেড়ে একদম ফুল হয়ে যাচ্ছে, আবার ধীরে ধীরে সে কমে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের ফাজি লজিকের একটা বৈশিষ্ট্য, যে আমরা ধীরে ধীরে একটা ক্যাটাগরিতে বেড়ে যাচ্ছে, ক্যাটাগরির মধ্যে থাকা, আবার ধীরে ধীরে সে কমে যাচ্ছে। তো এখানে দেখবেন দুইটা একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিগ্রি অফ মেম্বারশিপ। ডিগ্রি অফ মেম্বারশিপ জিনিসটাকে দিয়ে বোঝায় যে একটা কোনো জিনিস সেটা কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট আছে। এটা হচ্ছে ডিগ্রি অফ মেম্বারশিপ। মানে কি? মানে হচ্ছে সাপোজ আমি যদি হাইটের দিয়ে ভাবি, 169 হচ্ছে এটা, 169 শর্টের মধ্যে কত পার্সেন্ট আছে আর অ্যাভারেজের মধ্যে কত পার্সেন্ট আছে, এইটা বোঝায় ডিগ্রি অফ মেম্বারশিপ দিয়ে। আরেকটা ইংরেজি ওয়ার্ড হচ্ছে এটার জন্য বিলঙ্গিংনেস, যে আপনি কার কাছে কত, বা আপনার কোনো একটা ভ্যালু কার কাছে কতটা বেশি বিলং করতেছে। 169 অ্যাভারেজের কাছে বেশি বিলং করতেছে। এই জন্য দেখবেন এই যে এই চোখের ইয়েতেও দেখেন যে গ্রাফটা দেখলে মনে হচ্ছে যে অ্যাভারেজের জন্য যে কার্ভটা, অ্যাভারেজের কার্ভটা কিন্তু অ্যাকচুয়ালি এইটা, এই ট্রায়াঙ্গেল শেপেরটা, কার্ভটা ওকে 0.4-এ কাটছে। এন্ড স্মলের জন্য ও 0.2-তে কাটছে, মানে অল্পতে কাটছে। এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো ইভ্যালুয়েট করে আর কি আমরা পরের অ্যান্সার গুলো বা ম্যাথের প্রবলেম গুলো সলভ করি। তো এই ভ্যালু দিয়েও তো বোঝা যাচ্ছে যে আমাদের এই পজিশনটা অ্যাকচুয়ালি অ্যাভারেজের মধ্যে বেশি আছে। বড় ভ্যালু পাচ্ছি 0.4, অ্যাকচুয়ালি 40% আর কি এটা। আর যদি আমরা শর্টের জন্য চিন্তা করি, তাহলে এখানে এই হিসেবে আর কি 0.2, তো 20% সাপোজ আছে। তো এই যে এই জিনিসগুলো, এটা কিন্তু ডিগ্রি অফ মেম্বারশিপ, এটা যদি 100 দিয়ে গুণ করেন তাহলে দেখবেন একটা পার্সেন্টেজ ভ্যালু আসবে। তো এইটাই বিলঙ্গিংনেস, যে কত পার্সেন্ট অ্যাভারেজের মধ্যে থাকতেছে আর কত পার্সেন্ট ও শর্টের মধ্যে থাকতেছে। নেক্সট, এখানে কেন ফাজি লজিক লাগবে এটা নিয়ে কিছু কথা আছে, এগুলো নিজেরা দেখলেই বুঝবেন। তো আমি এখান থেকে একটু বলি ফাজি লজিকের অ্যাকচুয়াল ডেফিনিশন কি। ফাজি লজিক ইজ এ সেট অফ ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস ফর নলেজ রিপ্রেজেন্টেশন বেসড অন দ্য ডিগ্রি অফ মেম্বারশিপ। একটু আগে এত যে ডিগ্রি অফ মেম্বারশিপ বললাম, এটা বলার রিজনটাই হচ্ছে যাতে ফাজি লজিকের ডেফিনিশন আসলে লিখতে পারেন। তাহলে ডেফিনিশন কি? ডেফিনিশন হচ্ছে আমাদের যে নলেজটা আছে এইটাকে আমরা ডিগ্রি অফ মেম্বারশিপের সাথে কম্পেয়ার করে যেন দেখাতে পারি। ফর এক্সাম্পল, সাপোজ একটা কালারে যদি আমরা ভাবি, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার, হোয়াইটকে আমরা 0 দিয়ে রিপ্রেজেন্ট করি আর ব্ল্যাককে 1 দিয়ে রিপ্রেজেন্ট করি। তো নর্মাল কনভেনশনাল ওয়েতে আমরা কম্পিউটারকে যদি 0 বলি তাহলে ও হোয়াইট ধরবে, 1 বললে ও ব্ল্যাক ধরবে। তো সাপোজ কম্পিউটারকে আমি যদি এরকম একটা গ্রেইশ কালার দিই, ও তাহলে কোনটাই ঢুকাবে? ওকে কোন ক্যাটাগরিতে রাখবে? এটা কি হোয়াইট হলো নাকি ব্ল্যাক হলো? দুইটা তো একটা তো হলো না, একদম মিডিল পয়েন্টে থাকে যাচ্ছে না?
এই মিডল পয়েন্টটা থাকা, এই যে অ্যাকচুয়ালি ব্ল্যাকও না আবার হোয়াইটও না, পার্শিয়াল অবস্থায় আছে, এই জিনিসটা আমাদের ফাজি লজিক দেখায়। ফাজি লজিক কি করে অ্যাকচুয়ালি, এই যে ও 0.5 ভ্যালুতে আছে, এই জিনিসটা ফাজি লজিক বলে যে ও জিরোতেও নাই ওয়ানেও নাই কিন্তু 0.5-এ আছে, মানে সে হাফ হোয়াইট হাফ ব্ল্যাক। এই ব্যাপারটা বুঝায় দেয় ফাজি লজিক। এই জন্যই ডেফিনেশনাল নলেজ রিপ্রেজেন্টেশন বেসড অন ডিগ্রি অফ মেম্বারশিপ। এই যে মেম্বার, এই যে এখানে 0, 1, 0.2, 0.4, এগুলো কিন্তু ডিগ্রি অফ মেম্বারশিপ। এইগুলো বেসিসে বোঝানো হচ্ছে যে ও কতটুকু কোন কালারের মধ্যে আছে। তো আই হোপ এইটুকু বোঝা গেছে ফাজি লজিক জিনিসটা কি। এবার হচ্ছে এই যে হাইটের যে ইয়েটা দিছিলাম সেইটা, তো একটা ওয়ার্ড বাদ গেছে, সেটা হচ্ছে ক্রিস্প। ইন জেনারেল যেটা আমরা দিয়ে, যে সাপোজ 150 থেকে 180, এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো হচ্ছে ক্রিস্প ভ্যালু। আর আমরা যেটা কনভার্ট করে নিয়ে যাবো, এই ক্রিস্প ভ্যালুগুলোকে আমরা কনভার্ট করে ফাজিতে নিয়ে যাবো। এই যে হাইটের এই যে 208, 205, এইগুলো হচ্ছে আমাদের এক একটা ক্রিস্প ভ্যালু, আর আমরা এগুলোকে কনভার্ট করে এই যে ফাজিতে ব্যাক করে নিয়ে আসবো। ক্রিস্প কিভাবে? সাপোজ আমরা দেখতে চাচ্ছি এটা হচ্ছে শর্ট আর এটা হচ্ছে টল, তাহলে 180-র উপরে যতগুলো আছে দেখেন সবগুলো কিন্তু 1 দিয়ে দিছে, যে হ্যাঁ এরা সবাই টল। কারণ এখানে কন্ডিশনে হচ্ছে 150 থেকে 180 হলে সবাই শর্ট, 180-র বড় কিন্তু 210-এর মধ্যে হলে সবাই টল। এই জন্য ও যখন 180 কম্পিউটারকে নর্মাল অবস্থায় যখন 180-র উপরে পাচ্ছে সবগুলোকে টল বলে দিচ্ছে, আর সব যতগুলো নিচে পাচ্ছে সবগুলোকে স্মল বলে দিচ্ছে, জিরো ভ্যালু দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ক্রিস্প। এবার আমরা যদি ফাজিতে এটাকে কনভার্ট করি, এইটা হচ্ছে আমাদের ফাজি লজিকের গ্রাফটা। ফাজিতে কনভার্ট করলে দেখেন একটা জিনিস, এই যে 179, এই অবস্থায় ফাজিল আমাকে ভ্যালু দিচ্ছে 0.78, মানে হচ্ছে সে 70% টলের মধ্যে, বাকি যে 30% ও চলে যাচ্ছে স্মলের মধ্যে। এই 70 আর 30 কিভাবে বুঝলাম? 70 বুঝলাম, এখানে দেখেন 1 দিচ্ছে টলের জন্য আর 0 দিচ্ছে যদি টল না হয় সেটার জন্য। ওই রকম ভাবে এখানে যতগুলো ভ্যালু দেওয়া আছে ওগুলো হচ্ছে সব অ্যাকচুয়ালি টলের জন্য বলা। তাহলে 78% টল বা 82% টল বা 100% টল, এইখানে হচ্ছে এই ভ্যালুটাকে এমফাসাইজ করছে যে টল হওয়াটা। আর বাকি 100 থেকে যদি মাইনাস করেন বাকি যতটুকু থাকবে সেটা হচ্ছে তার স্মলের পার্সেন্টেজ। তো এই চারটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট ক্রিস্প ভ্যালু জিনিসটা কি আর ফাজি ভ্যালু জিনিসটা কি এইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারলেই হবে। এখান থেকে এরকম ডিফারেন্স কি সেটার একটা কোয়েশ্চেন আসতে পারে যে ক্রিস্প ভ্যালু আর ফাজি ভ্যালু দুইটার মধ্যে ডিফারেন্স কি এটা দেখাও এক্সাম্পল দিয়ে, তো সেক্ষেত্রে এরকম একটা এক্সাম্পল দিয়ে দিবেন। নেক্সট আমরা দেখবো ফাজি সেট জিনিসটা অ্যাকচুয়ালি কি। ফাজি সেট দেখার আগে আমাদের এই দুইটা প্যারামিটার নিয়ে জানতে হবে, যার একটা আগেই বলে দিছি, সেটার নাম হচ্ছে ডিগ্রি অফ মেম্বারশিপ। নেক্সট প্যারামিটারটা হচ্ছে আমাদের ইউনিভার্স অফ ডিসকোর্স। ইউনিভার্স অফ ডিসকোর্স দিয়ে অ্যাকচুয়ালি হাইটের যতগুলো ভ্যালু ছিল দেখেন, ওদেরকে অ্যাকচুয়ালি ইউনিভার্স অফ ডিসকোর্স বলে। এই যে 150, 180, 210, এইগুলোই হচ্ছে আমাদের ইউনিভার্স অফ ডিসকোর্স। মানে এক্স অ্যাক্সিস বরাবর কোন ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে আমাদের কোন কোন ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আমরা দিব, বা হাইট বা সাপোজ যদি ওয়েট নিয়েও থাকতো ওয়েট, এগুলো হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স। আর ডিগ্রি অফ মেম্বারশিপ কি, যে একটা ভ্যালু সে কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট আছে সেটা বোঝানো, এটা হচ্ছে আমাদের ডিগ্রি অফ মেম্বারশিপ। তো ফাজি সেট জিনিসটা হচ্ছে কোনো একটা ভ্যালু ডিগ্রি অফ মেম্বারশিপ, কোনো একটা ভ্যালু ডিগ্রি অফ মেম্বারশিপ কত এই পেয়ারটা। ফর এক্সাম্পল এইখানে 181-র ডিগ্রি অফ মেম্বারশিপ হচ্ছে 0.82 বা 82%, 0.82। এই পেয়ারটা 181 কমা দিয়ে 0.82, এই পেয়ারটাকে অ্যাকচুয়ালি ফাজি সেট বলে। যে কোন, আমাদের তো হাইট কি, হাইট হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স, তো কোন একটা ইউনিভার্স অফ ডিসকোর্সের সাপেক্ষে তার ডিগ্রি অফ মেম্বারশিপ কত, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের ফাজি সেট। এখানেও সেম জিনিস লেখা, সবার ফার্স্টেরটা হচ্ছে ক্রিস ভ্যালু নিয়ে লেখা। ক্রিস ভ্যালু কি কির জন্য হয়? 0 আর 1-এর মধ্যে হয় খালি। তো আমাদের যদি খালি দুইটা ভ্যালুই থাকে 0 আর 1, সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তো এখানে যে জিনিসটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ফাজি সেট যে কোনো একটা, সাপোজ এ একটা ইভেন্ট, এ ইভেন্টের ক্ষেত্রে ফাজি সেট এক্স এর ভ্যালু মানে হচ্ছে হাইট, আর বড় হাতের এক্স হচ্ছে সবগুলো হাইটের সমষ্টি আর কি। সাপোজ 150, 160, 170, 100 যতগুলো আছে সব হাইট গুলো এর মধ্যে থাকবে। এবার আমরা দেখতে চাই 150 হাইটটার জন্য ভ্যালু কি আসবে, এখানে ছোট হাতের এক্স এর মধ্যে খালি 150 ঢুকবে। 150 ঢুকে গিয়ে দেখবে এইটার মধ্যে দুইটার মধ্যে কিসে ও বিলং করে। তাহলে 150 নর্মাল ক্রিস্পের এসে তো আমাদের স্মল ছিল, তখন আমার ভ্যালু আসতেছে 0। এইটা হচ্ছে এই ইকুয়েশনটা দিয়ে মিন করে আর কি, যে আমার কোন একটা ভ্যালুর জন্য, মানে কোন একটা ইউনিভার্স অফ ডিসকোর্স, এক্স দিয়ে কিন্তু ইউনিভার্স অফ ডিসকোর্স বা হাইট ওয়েট বা এরকম যত কিছু থাকবে, গত দিনের ইয়েতে স্পিড ছিল ডিস্টেন্স ছিল ওগুলো দিয়ে, ওগুলোকে এক্স দিয়ে বোঝায় বা ইউনিভার্স অফ ডিসকোর্স দিয়ে বোঝায়। তো এই ইউনিভার্স অফ ডিসকোর্সের জন্য কোন ভ্যালুটা আমরা মেম্বারশিপে পাচ্ছি, এইটা হচ্ছে ইকুয়েশনটা মিনিং। এখানে ওইভাবে লেখা, যদি এ কন্ডিশনটা ফুলফিল করে তাহলে 1, যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে 0। নেক্সট এইটা হচ্ছে ফাজির ক্ষেত্রে আমাদের ফাজি সেটটা কিভাবে দেখায়।
ফাজির ক্ষেত্রে আমাদের ভ্যালু তো 0.2 হয়, 0.4 হয়, 0.8 হয়, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু ভ্যালু হয়। এই জন্য আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি যে একটা রেঞ্জ 0 থেকে 1-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু হতে পারে। নেক্সট দেখেন, এগুলো কিন্তু সেম আগের মতোই, 1 কখন হবে, 0 কখন হবে। এই যে গতকালকে গ্রাফেও একটা পয়েন্ট ছিল যেখানে ব্রেক হবেই, এটা কিন্তু শিওর, বা স্পিড হাই অথবা স্পিড লো, এটা কিন্তু শিওর। মাঝখানে একটা ফাজি জায়গা ছিল যেখানে আধা স্পিড হাই আধা স্পিড লো, সেইটার রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, এইরকম একটা পজিশন। সেই ক্ষেত্রে আমাদের এটা ফাজি লজিক হয়, বা পার্শিয়াল একটা ব্যাপার থাকে যে আধা এটার মধ্যে আধা ওইটার মধ্যে। এই গেল ফাজি সেট। আচ্ছা, ফাজির কিছু অপারেশন আছে, কোয়েশ্চেনে এরকম থাকতে পারে যে ফাজি লজিকের অপারেশন গুলো ডিসক্রাইব করো। সেই ক্ষেত্রে এই অপারেশন গুলো দেখাতে হবে। অপারেশন চারটা মেইনলি: কমপ্লিমেন্ট, কন্টেইনমেন্ট, ইন্টারসেকশন আর ইউনিয়ন। নিচে দেখবেন যে ছোট ছোট করে আমি ডেসক্রিপশনও দিয়ে দিছি। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট যদি 1 থাকে তাহলে সেটা 0 হবে, 0 থাকলে 1 হবে, একটার আরেকটার উল্টো, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ইন্টারসেকশন, ইন্টারসেকশনের নর্মালি ডায়াগ্রাম কি? সাপোজ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ইন্টারসেকশন আমাদেরকে বোঝায় যে মাঝখানের এই কমন এরিয়াটা। তো মাঝখানের এই কমন এরিয়াটা কিভাবে বুঝে দেখেন? সাপোজ আমাদের যদি দুইটা এরকম ভ্যালু থাকে, এ আর বি, বি এর ভ্যালু সাপোজ 4 আর 0 থেকে 4, আর এর মধ্যে আমার আসছে 0 থেকে 7। দুই ক্ষেত্রে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে কি হবে? কমন যতটুকু ততটুকু পোর্শন কিন্তু আমাদের অ্যান্সার হবে, মানে এইটুকু। এটা হচ্ছে আমাদের কমন, এরও 0 থেকে 4 আছে, এর মধ্যে 0 থেকে 4 খালি আছে। তাহলে কি হচ্ছে? এটার ভ্যালু 4 ছিল, এটার ভ্যালু 7 ছিল, তাহলে আমরা সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা সেটা কিন্তু নিচ্ছি ইন্টারসেকশনের টাইম। এই জন্য এখানে দেখেন দুইটা ভ্যালুর মধ্যে মিনিমাম যে ভ্যালুটা, ওই ভ্যালুটাকে আমরা ইন্টারসেকশনের অ্যাকচুয়ালি ভ্যালু বলতেছি। এটা কোনো ম্যাথ আসবে না, এটা জাস্ট ম্যাথ আছে রুলের মধ্যে, এটার কাহিনী আছে, বাট এই জিনিস নিয়ে ডাইরেক্ট কোনো ম্যাথ আসবে না। আর একটা জিনিস হচ্ছে, আপনারা আগেও হয়তো বা পড়ছেন, ইন্টারসেকশনকে বলা হয় অ্যান্ড, আর ইউনিয়নকে বলা হয় অর। এ অর বি মানে হচ্ছে এ ইউনিয়ন বি, আর এ অ্যান্ড বি মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাথের ক্ষেত্রে কাজে লাগে। অ্যান্ড থাকা মানে মানে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে দুইটা ভ্যালুর মধ্যে মিনিমামটা বের করা। ইউনিয়ন মানে হচ্ছে, অর থাকা মানে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি দেখেন এবার, ইউনিয়ন মানে হচ্ছে ম্যাক্স করা। কেন ম্যাক্স করা? সাপোজ এ আর বি, ইউনিয়ন মানে কি? পুরোটুকু না, তার মানে 0 থেকে 7 ফুলটুকু। এই জন্য 4 আর 7-এর মধ্যে ম্যাক্সিমাম যেটা, সেটা অ্যাকচুয়ালি ইউনিয়নের অ্যান্সার হবে। এইভাবে আর কি ইউনিয়ন আর ইন্টারসেকশনটাকে বোঝানো হয়। এই পর্যন্তই হচ্ছে এই স্লাইডটা। হ্যাঁ, এই স্লাইডটা এখানে শেষ। পরের স্লাইডে হচ্ছে আমাদের ম্যাথ। তো ম্যাথটা শর্টে দেখা দিচ্ছি। এই ম্যাথের উপর আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্টও দেওয়া হবে, তো ম্যাথটা একটু ক্লিয়ার ভাবে বুঝেন, মানে কোয়েশ্চেন কি থাকবে আর এটা অ্যান্সারটা অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হবে। কোয়েশ্চেনে বলা থাকবে যে ইউজিং মামদানি ফাজি লজিকের ম্যাথ গুলো করার জন্য বিভিন্ন টাইপের টেকনিক আছে, তার মধ্যে একটা টেকনিক হচ্ছে মামদানি। আপনারা খালি মামদানি মেথডটাই পড়বেন। তো ইউজিং মামদানি স্টাইল ফাজি ইনফারেন্সিং মেথড সলভ দ্য বিলো প্রবলেম ফর ডিস্টেন্স ইকুয়াল টু 32 অ্যান্ড স্পিড ইকুয়াল টু 20। তাহলে আমাদের ডিস্টেন্স কত আছে একটা গাড়ির? 32, আর স্পিড তার হচ্ছে 20, এটা বলা আছে কোয়েশ্চেনের মধ্যে। আরো এই পুরো পেজটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের, এই পর্যন্ত সবই হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেনে এবার কি বলা আছে? ইনপুট দেওয়া আছে, ইনপুট ডিস্টেন্সের জন্য কি কি ভ্যালু থাকবে, স্পিডের জন্য কি কি ভ্যালু থাকবে, এই দুটো বলা আছে। আউটপুটের জন্য কি কি ভ্যালু থাকবে সেটা বলা আছে। ইনপুট হচ্ছে ডিস্টেন্স আর স্পিড। ডিস্টেন্সের মধ্যে দেখেন, ডিস্টেন্সের মধ্যে ক্যাটাগরি হচ্ছে তিনটা: লো, অ্যাভারেজ আর হাই। তো লো হচ্ছে 0 থেকে 40 বলা আছে, অ্যাভারেজ 30 থেকে 75, আর হাই হচ্ছে 70 থেকে 100। সেম ভাবে স্পিডের জন্য লো 0 থেকে 22, হাই 15 থেকে 30। আর আউটপুট ব্রেক, ব্রেক মাইল কখন বলবো? মাইল বলবো যদি 0 থেকে 45 এর মধ্যে হয়। কন্ট্রোল বলবো 35 থেকে 80, আর হার্ড ব্রেক বলবো 70 থেকে 100 মধ্যে যদি হয়। এবার কিছু রুল বলে দেওয়া থাকবে। রুল গুলো কি কি? যদি আমার ডিস্টেন্স লো হয়, এই অবস্থায় যদি আমার স্পিড হাই হয়, তাহলে আমার হার্ড ব্রেক করতে হবে, জোরে ব্রেক করতে হবে। পরেরটা দেখেন কি বলা আছে, ডিস্টেন্স যদি হাই হয় তাহলে আমাকে মাইল্ড একটা ব্রেক করতে হবে। ডিস্টেন্স যদি অ্যাভারেজ আর স্পিড, এবং এই যেখানটা কিন্তু এই যে অর আছে, অ্যান্ড আছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এই অ্যান্ড থাকা মানে হচ্ছে মিন করা, মিনিমাম বের করা, আর অর থাকা মানে ম্যাক্সিমাম বের করা। তো ডিস্টেন্স যদি অ্যাভারেজ হয় আর স্পিড যদি হাই হয়, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ব্রেক দিব। আর ডিস্টেন্স যদি অ্যাভারেজ এবং স্পিড যদি লো হয়, সেক্ষেত্রে আমরা মাইল্ড ব্রেক দিব। এরকম 4টা রুল বা 5টা রুল আপনাদেরকে বলা থাকবে। তো বেসিক্যালি কাজটা হচ্ছে এইটা, আমাদের এই যে ডিস্টেন্স আর স্পিড যে ভ্যালুটা বলা আছে, এই সিচুয়েশনে আমার ব্রেকটা অ্যাকচুয়ালি কত ভ্যালু হবে, কত পার্সেন্ট ব্রেক হবে, এইটা বের করা হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে কাজ। আমার ডিস্টেন্স অনুযায়ী কিন্তু আমি বুঝতে পারছি এই ডিস্টেন্সটা লো আর অ্যাভারেজ দুইটার মধ্যে আছে। স্পিড, স্পিডও লো আর হাই এর দুইটার মধ্যে আছে, কিন্তু
এই ডিস্টেন্স আর এই স্পিডের জন্য ব্রেকটা কত হবে এটা কিন্তু আমরা জানি না, যে ব্রেকের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হতে পারে বা হতে হবে। এই ব্রেকের ভ্যালুটা বের করাটাই হচ্ছে ফাজি লজিকের এইখানে আমাদের কাজ। তো এই ব্রেকের ভ্যালুটা কিভাবে বের করবো সেটা আগে দেখি। সবার এটা কিছু স্টেপস আছে। এই হচ্ছে আমাদের স্টেপ। স্টেপের মধ্যে কি কি লেখা? সবার ফার্স্ট হচ্ছে ইনপুট যে ভ্যারিয়েবল থাকবে, আমাদের এখানে ইনপুট ভ্যারিয়েবল হচ্ছে স্পিড আর ডিস্টেন্স। ইনপুট ভ্যারিয়েবল গুলোর ফাজিফিকেশন করা, ফাজিফিকেশন কি সেটা আমি পরে বুঝেছি। এরপর হচ্ছে রুল ইভ্যালুয়েশন করা, এরপর রুলের আউটপুট বের করা, অ্যাগ্রিগেশন ট্যাগ্রিগেশন দেখার দরকার নেই, রুলের আউটপুট গুলো বের করা। লাস্ট হচ্ছে ডিফাজিফিকেশন। তো ফাজিফিকেশন জিনিসটা হচ্ছে একটা ক্রিস্প ভ্যালু থেকে ফাজি ভ্যালুতে বের করা, আর ডিফাজিফিকেশন হচ্ছে তার উল্টোটা, ফাজি ভ্যালু থেকে ক্রিস্প ভ্যালুতে কনভার্ট করা। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হয় আপনারা চাইলে এই স্লাইডটা নাও পড়লে হবে, ডাইরেক্ট আমি লাস্টের ম্যাপটাই ওই পিডিএফটাই করে দিছি। তো আমরা পিডিএফ দিয়ে এই জন্য বুঝতে থাকি কিভাবে এই উপরের কোয়েশ্চেনের জন্য অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে। তো স্টেপ ওয়ান হচ্ছে ইনপুট ভ্যারিয়েবলের উপর কাজ করা। সবার ফার্স্টে আমাদের ইনপুট ভ্যারিয়েবল ছিল ডিস্টেন্স। তো ডিস্টেন্সের জন্য আগে গ্রাফটা আঁকবেন। গ্রাফটা কিভাবে আঁকতে হয়? গ্রাফটা আঁকতে হয়, উপরে কিন্তু আমাদের ভাগ ছিল তিনটা, লো, অ্যাভারেজ আর হাই। তো আমরা সবসময় দেখবো, সাপোজ লো আমরা ড্র করতে চাচ্ছি, সবার ফার্স্ট ড্র করতেছি, অ্যাভারেজের স্টার্টিং পয়েন্টের আগ পর্যন্ত লো এরকম স্ট্রেট লাইনে থাকবে। যেই অ্যাভারেজ কিন্তু আমাদের 30 থেকে 75 ভ্যালু দেওয়া আছে বলে। তো যেই আমাদের অ্যাভারেজের এই পয়েন্টে আসবে সাথে সাথে লো এর ভ্যালু ডিক্রিজ হবে। ডিক্রিজ কতক্ষণ হবে? লো এর যে ভ্যালুটা আমাদের দেওয়া ছিল 0 থেকে 40 পর্যন্ত, এটা অ্যাকচুয়ালি ডিক্রিজ হবে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাভারেজের জন্য, অ্যাভারেজও এই 40-র আগ পর্যন্ত ইনক্রিমেন্ট হবে, ধীরে ধীরে বাড়লো, এই বরাবর এইভাবে যাচ্ছে, বড় হচ্ছে, বড় হয়ে এখানটা আসলো। আসার পর এই 40 পর্যন্ত তো লো ছিল, এরপর থেকে ও সমান 1 হয়ে যাবে, ফুল হয়ে যাবে, 100%। 100%ও যাবে, কতক্ষণ যাবে? হাইয়ের যে ভ্যালু ওই ভ্যালু পর্যন্ত ও ফুললি যাবে। যাওয়ার পর আবার সেই সেম ভাবে ডিক্রিমেন্ট হবে। এটা যেভাবে লো যেভাবে ডিক্রিমেন্ট হয়ে 40 পর্যন্ত আসছিল, অ্যাভারেজও ডিক্রিমেন্ট হয়ে ওর যে 30 থেকে 75 বলা আছে 75 পর্যন্ত ডিক্রিমেন্ট হবে। লাস্টের ডায়াগ্রামটা হচ্ছে আমাদের হাই নিয়ে। হাই তো 100 পর্যন্ত ফুললি, তো 70 থেকে ধীরে ধীরে ইনক্রিমেন্ট হয়ে 75 পর্যন্ত আসবে, হয়ে এবার একদম 100% সোজা স্ট্রেট লাইন দিয়ে আমরা ড্র করে শেষ করে দেবো। এই হচ্ছে অ্যাকচুয়াল ডায়াগ্রামটা ড্র করা। এবার আমার ওখানে বলা আছে ডিস্টেন্স 32 জন্য তুমি কাজ করো। ডিস্টেন্স এই আমাদের 32 এখান থেকে যদি আমরা একটা স্ট্রেট লাইন ড্র করি, স্ট্রেট লাইনটা আমাদের দুইটা রেখাকে ছেদ করতেছে। একটা হচ্ছে লো এর রেখা, এই হচ্ছে লো, আর আরেকটা হচ্ছে অ্যাভারেজের বর্ডার, এই দুইটাকেও ছেদ করতেছে। ও যদি এই দুটাকে ছেদ করে তাহলে এই যে এটা কি ছিল? ডিগ্রি অফ মেম্বারশিপ, মানে কোনো একটা ভ্যালু লোতে কত পার্সেন্ট বিলং করে আর অ্যাভারেজে কত পার্সেন্ট বিলং করে। এখান থেকে আমরা এরকম দুইটা ভ্যালু বের করতে পারবো, একটা হচ্ছে লোতে কত পার্সেন্ট বিলং করতেছে আর একটা হচ্ছে অ্যাভারেজে কত পার্সেন্ট বিলং করতেছে। তো সেইটা কিভাবে করবো সেটা হচ্ছে প্রসিজার এইটা। সাপোজ সবার ফার্স্ট আমরা লো এর 32%-এর জন্য বের করতে চাই। লো কোনটা? এটা হচ্ছে লো। এই পজিশনে আমার কত পার্সেন্ট অ্যাকচুয়ালি বিলং করতেছে সেটা বের করবো। তো দেখেন, লো এর লাস্ট পয়েন্ট হচ্ছে 40, আমাদের ফাজির রেঞ্জ তো 30 থেকে 40 এইটুকু। এই জন্য আমাদের যত ক্যালকুলেশন আছে 32-র সাথে সবগুলো ক্যালকুলেশন এই দুটো ভ্যালুর উপর ডিপেন্ড করে হবে। তো লো এর লাস্ট পয়েন্ট হচ্ছে 40 মাইনাস আমাদের যে 32 ছিল সেই 32 ডিভাইডেড বাই এই যে ফাজির যে রেঞ্জ 40 - 30 সেই রেঞ্জ ডিভাইড করলে আমাদের আসে 0.8 বা 80%। এখানে এই পার্সেন্টটা দেওয়ার দরকার নেই, 80%। আর অ্যাভারেজের জন্য অ্যাভারেজ এইখানটা ছেদ করতেছে, তাহলে 30, 32 - 30 ডিভাইডেড বাই সেম এই যে রেঞ্জটা ছিল 40 থেকে 30, ওটার জন্য আমার ভ্যালু আসছে 0.2, মানে 20%। আমার অ্যাভারেজের 32 ভ্যালুটা আমার 80% লো এর মধ্যে পড়ে যাচ্ছে আর 20% অ্যাভারেজের মধ্যে পড়ে যাচ্ছে। এইটা হচ্ছে এই ক্যালকুলেশনটা দিয়ে অ্যাকচুয়ালি যে মিনিংটা বোঝায় সেটা। সেম ভাবে আমরা এবার স্পিডের জন্য বের করবো। স্পিডের ম্যাথ হচ্ছে এইটুকু। স্পিড আমাদের ওখানে বলা ছিল যে 20 এরকম, এখানে দাগ দিলে লো এর জন্য আমার 20 আসতেছে 0.286। আপনারা সবসময় ট্রাই করবেন 3 ঘর পর্যন্ত পয়েন্টের পরে নেওয়ার, তাহলে ক্যালকুলেশনটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হয়। হাইয়ের জন্য সেম ভাবে কত পার্সেন্ট আসতেছে সেটা আমরা বের করলাম। এই হচ্ছে আমাদের, এক মিনিট, এইটা হচ্ছে আমাদের এই যে ক্লাসিফিকেশন অফ ইনপুট ভ্যালু। এবার আমাদের রুল ইভ্যালুয়েশন করতে হবে। রুল কি? এই যে একদম উপরে 4টা রুল কোয়েশ্চেনে বলা অলরেডি ছিল, এইগুলো হচ্ছে আমাদের রুল। এই রুলগুলোর উপর কিছু কাজ করতে হয়। কাজগুলো কি কি দেখেন। প্রথম রুলটাই আমাকে বলছে, যদি ডিস্টেন্স লো হয় অর, এটা কিন্তু অর, স্পিড হাই হয়, তাহলে হার্ড ব্রেক হবে। এবার আমরা বের করবো অ্যাকচুয়ালি এই দুইটা ভ্যালু ইউজ করে হার্ড ব্রেকের ভ্যালু কত হবে সেটা আমরা বের করতেছি। তাহলে রুল 1 এর জন্য ডিস্টেন্স লো আর স্পিড হচ্ছে আমাদের হাই, দুইটার ভ্যালু আমাকে আনতে হবে। কোথা থেকে আনবো? এই যে উপরে যে ভ্যালুটা বের করছি না, ডিস্টেন্স লো এর জন্য আমার 0.8 আর হাই স্পিডের জন্য আমার আসছিল 0.714। এই যে নিচে কিন্তু ওই দুইটা ভ্যালু নিয়ে আসছি, 0.8 আর 0.714। আর আমাদের করতে বলছে কি? ওখানে অর করতে বলছে। অর মানে কি? ম্যাক্স করা। ম্যাক্স যদি করি তাহলে আমাদের এখানে বড়কে 0.8, এই জন্য হার্ড ব্রেকের ভ্যালু হচ্ছে 0.8।
দেখেন ব্রেকের যে গ্রাফটা আমি আঁকছি, সেখানে আমি হার্ড ব্রেকের জন্য কিন্তু এই যে 0.8 পর্যন্ত আমি গ্রাফে ড্র করছি। এইটুকু হচ্ছে আমাদের হার্ড ব্রেক। হার্ড ব্রেকের অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে তাহলে আমাদের 0.8, এটা আমরা রুল থেকে বের করলাম। সেকেন্ড রুলটা আমার বলছে যে কি হবে, মাইল্ড ব্রেক। মাইল্ড ব্রেক কখন হবে, ডিস্টেন্স যদি হাই। এখানে কিন্তু স্পিডের কোনো কথা নাই। তো ডিস্টেন্স হাই 32%, কিন্তু আমাদের ডিস্টেন্সের মধ্যে হাইয়ের মধ্যে পড়েই নাই। তো এই অবস্থায় তো হায়ার ভ্যালু অ্যাকচুয়ালি জিরো। চাইলে এটাও লিখে রাখতে পারেন যে হায়ার ভ্যালু কত আসবে, কিন্তু হায়ার ভ্যালু হায়ার মধ্যে গ্রাফে পড়েই নাই, ও খালি অ্যাভারেজের লোর মধ্যে পড়ছে, এই জন্য হায়ার পার্সেন্টেজ হচ্ছে 0%। হায়ার পার্সেন্ট যদি জিরো হয় তাহলে আমাদের রুল টুর জন্য মানে মাইল্ডের জন্য এই ক্ষেত্রে জিরো আসছে। তো কোনো কিছুর ভ্যালু যদি জিরো আসে ওইটার ক্যালকুলেশন অ্যাকচুয়ালি বাদই দেওয়া যায়। আমি ট্রাই করবো কোয়েশ্চেনের জন্য এমন কোনো ভ্যালু না আসে যেটার ভ্যালু অ্যাকচুয়ালি জিরো বা মাল্টিপল ভ্যালু আসতেছে এরকম না দেওয়ার আর কি ট্রাই করবো। তাও যদি জিরো চলে আসে তাহলে ওইটার ক্যালকুলেশন করার দরকার নেই। নেক্সট হচ্ছে ডিস্টেন্স যদি অ্যাভারেজ এন্ড স্পিড হাই তাহলে কন্ট্রোল ব্রেক। আর তারপর এটা হচ্ছে ডিস্টেন্স অ্যাভারেজ স্পিড লো তাহলে মাইল্ড ব্রেক। সবার কাছে 3 নম্বর, অ্যাভারেজ আর স্পিড হাই। অ্যাভারেজের জন্য আমার ভ্যালু হচ্ছে 0.2, স্পিড হচ্ছে হাই 0.714। দুইটার মধ্যে কিন্তু আমাকে এন্ড করতে বলছে, মানে মিনিমাম 0.2 আর 0.714 এর মধ্যে সবচেয়ে ছোট যেটা হবে মানে হচ্ছে 0.2, সেটা হচ্ছে কন্ট্রোলের ভ্যালু। সেম ভাবে রুল টুর জন্য মাইল্ডের ভ্যালু কত হচ্ছে সেটা আমরা বের করছি, এটা তো 0.2 আসছে। স্টেপ 3 হচ্ছে আমাদেরকে ওই যে ব্রেকের জন্য ডায়াগ্রামটা ওখানে যেভাবে বলা আছে ওইভাবে সেম ভাবে ডায়াগ্রামটা এঁকে কোনটায় কত পার্সেন্ট, উপরে যে রুল গুলো অনুযায়ী মাইল্ডের জন্য একটা ভ্যালু আসছে, কন্ট্রোলের জন্য 0.2, মাইল্ডের জন্য 0.2, আর হার্ড ব্রেকের জন্য আমাদের 0.8, এই তিনটা ভ্যালু আসছে। এই তিনটা ভ্যালু এখানে ড্র করতে হবে। ড্র করার পর এইবার আমাদের হচ্ছে লাস্ট স্টেপ। লাস্ট স্টেপটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ব্রেকের ভ্যালুটা কত, যে আমি 60% দিই বা যতই আমি ব্রেক দিই সেই ভ্যালুটা কত, যে কত ব্রেক দিব আমরা, সেটা বের করার রুল হচ্ছে এইটা। এই রুলটা একটু বোঝা টাফ লাগতে পারে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, বাট একবার বুঝে গেলে জিনিসটা ইজি। তো দেখেন, সবার ফার্স্টে আমাদের সিওজি মানে এটার ইয়ে হচ্ছে সিওজি বলে, সিওজির উপরের দিকে আমাদের থাকবে, এটা হচ্ছে আমাদের, এক মিনিট, সিওজির উপরে মাইল্ড ব্রেক, কন্ট্রোলড ব্রেক আর হার্ড ব্রেক এরকম তিনটা ভাগ আছে। এক ভাগ, দুই ভাগ, আর এই যে নিচে হচ্ছে থার্ড ভাগ। তো সবার ফার্স্ট আমরা দেখতেছি মাইল্ডের জন্য। মাইল্ডের এক কোয়েশ্চেনেই বলা আছে আমাদের রেঞ্জ হচ্ছে 0 থেকে 45। তো আমরা যদি গ্রাফে 0 থেকে 45 আঁকি, ইউজুয়ালি আমরা কয় ভাগে ভাগ করি, 5 ভাগে ভাগ করি না? যে 0 থেকে 5, 5, 10, 10, 15, যদি আপনারা গ্রাফে ড্র করতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু ছোট ছোট ভাগে ভাগ করি। কারণ এখানে 45 আছে, এখানে যদি 40 থাকতো তাহলে 10, 10, 10, 10, 0 থেকে 10, 10 থেকে 20, 20, 30, 30 থেকে 40, এরকম ছোট ছোট 10 ভাগে ভাগ, 10টা ঘরের ভাগে ভাগ করলে কিন্তু হয়ে যেত। যেহেতু এখানে 45 আছে, তো সেই ক্ষেত্রে আমাদের পাঁচটা 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 করে 45 পর্যন্ত যেতে হবে। মানে হচ্ছে 0 থেকে এই 45 পর্যন্ত যোগ করতে হবে সবগুলো, 5 5 করে করে, কারণ এখানে 45 পর্যন্ত আমাকে রিচ করতে হবে। তো এইগুলো সব যোগ করলাম, যোগ ইনটু আমার মাইলের জন্য ভ্যালু কত আসছে, 0.2 আসছে, সেটা দিয়ে গুণ করব। এইটুকু গেল মাইলের কাজ। প্লাস এইবার হচ্ছে 35 থেকে কত 80-তে যেতে হবে। সেম 35 থেকে যদি 80-তে যায় তাহলে আমাকে 5 করে করে বাড়াতে হবে, 5, 35 থেকে 40, 45, 50, 55 এরকম করে করে বাড়াতে থাকলে আমার 80 পর্যন্ত আমরা রিচ করবো। 80 পর্যন্ত রিচ, তারপরে সবগুলো যোগ ইনটু মাইল্ডের জন্য আমার ভ্যালু হচ্ছে 0.28, 0.2 দিয়ে গুণ করবো। এরপরে হচ্ছে যোগ লাস্টেরটা হার্ড। হার্ড এর ভ্যালু হচ্ছে 70 থেকে 100। তো 70 থেকে 100 তো আমরা 10 ঘর 10 ঘর করে যোগ করলেই হয়েছে। 70 যোগ 10 80, তারপর 90, তারপর 100, এই যে তিনটার যোগ গুণ 0.8। হার্টের জন্য আমার উপরে ভ্যালু আসছিল 0.8, তো এখানেও 0.8। এটা হচ্ছে উপরের পার্ট। এইবার হচ্ছে নিচের পার্ট। নিচের পার্টে এটা কি করছে দেখেন, উপরে ফার্স্ট হচ্ছে মাইল্ডের জন্য 0.2 ইন্টু মানে কতগুলো 0.2 লাগবে আমাদের, এখানে ভাগ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা ভাগ। তাহলে 0.2 ইন্টু 10 যোগ, পরে কন্ট্রোলের জন্য 0.2 ইন্টু সেম 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভাগ যোগ 0.8 এর জন্য অ্যাকচুয়ালি কয়টা ভাগ করছি, 1 2 3 4, 4টা ভাগ, নিচে এই চারটার যোগফল। তো এই ক্যালকুলেশনের পরে আমার অ্যাকচুয়াল ভ্যালু আসতেছে 60। মানে আমার এই যদি ডিস্টেন্স 32 আর স্পিড যদি 20 থাকে, এই অবস্থায় আমার ব্রেক অ্যাকচুয়ালি হবে 60%। এই হচ্ছে আমাদের ম্যাথের লাস্ট রেজাল্ট। ম্যাথটা একটু কনফিউজিং লাগতে পারে কারণ অ্যাকচুয়ালি হিউজ ম্যাথ। তো আই থিঙ্ক অ্যাসাইনমেন্ট দিলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন ম্যাথটা কিভাবে করতে হবে। আমি ট্রাই করব এরকম 5 করে করে যেন ভাগ না করা লাগে, 10 10 করে যেন ভাগ করলে আপনাদের হয়ে যায় ম্যাম সেইভাবে। আর আমরা হ্যাঁ, আমরা তো এখানে 5 বা 10 করতে হবে এমনটা কি ম্যান্ডেটরি কিছু আছে? যেমন 45, এখানে তো আমি হ্যাঁ, 15 করে দিলেও পারতাম।
আমি 15 করেও দিতে পারেন, সমস্যা নেই। তো তখন যদি আপনারা 15 করে নেন, তাহলে কতগুলো ভাগ হয় সেই অনুযায়ী যোগ করতে হবে। জি জি। বুঝে গেছে? জি ম্যাম। এটা কিন্তু রেস্ট্রিক্টেড না যে উপরে আমি 5 করছি মানে 5ই করতে হবে। যেভাবে ভাগ করবেন সেই অনুযায়ী নিচে, এই যে নিচে এখানে যে 10 লিখছে না, জি কতগুলো ভাগ হয়েছে সেই অনুযায়ী ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, ম্যাথটা নিয়ে আর কারো কি কোনো কনফিউশন যে কোন জায়গায় কি করতে হবে? আচ্ছা, কনফিউশন যদি না থাকে তাহলে ভালো। এমনিতে তো অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট করার ডেট এমন ভাবে রাখবো যাতে মাঝখানে একটা ল্যাব থাকে। ল্যাবের দিন আপনারা আমাকে হার্ড কপি অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন, এরকম একটা সিস্টেম রাখবো। তাহলে যদি অ্যাসাইনমেন্টে এটাই প্রবলেম হয় তাহলে যেন বুঝতে পারেন। আর এটা ম্যাথ অবশ্যই আসবে, ফাজি লজিকের পুরো 10 মার্কের ম্যাথ আসবে আর কি। তো ট্রাই করেন এটা একটু ভালো করে বুঝে করা, খুব ইজি, অ্যাকচুয়ালি ইজি জিনিস, কিন্তু একটু বড়। তো আজ যদি এই টপিকে আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।